এখন আর সহ্য হচ্ছে না তার। তড়িৎ গতিতে ঝড়ের বেগে ছুটে এসে আহিল হাত সরিয়ে দিয়ে তার হাত বাড়িয়ে দেয়। তিথি আহিল দুজনেই থতমত খেয়ে যায়। তিথি তো হাঁ করে তাকিয়ে আছে, সাথে আহিলও। তাজ পাশ ফিরে তাকাতে আহিলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ৩২ পাটি বের করে জোরপূর্বক হাসে। আহিল কি বুঝলো কে জানে, সেও না বুঝেই দাঁত বের করে হাসে। তাজ দাঁত বের করে হেসে হেসে বলে ওঠে, আহিল ভাইয়া, আমি দেখছি, আপনি যান, ওকে মেডিসিন আমি লাগিয়ে দিচ্ছি। তাজের কথায় তিথি তো হাঁ হয়ে আছে তো আছেই, মুখ বন্ধ করার নাম নেই। বলতে গেলে বেশ অবাক হচ্ছে সে। অন্যদিকে আহিল তাজের কথা শুনে সিরিয়াসভাবে বলে ওঠে, তুমি পারবে তো? আহিলের কথায় তাজ মনে মনে বিরক্ত হলেও প্রকাশ করে না। আগের ন্যায় হেসেই বলে ওঠে, হ্যাঁ পারবো, আপনি যান। আর তিথিকে তো আমি অনেকদিন ধরেই চিনি, ওকে ছোট থেকে দেখে আসছি। ও আমার কাছে যতটা ফ্রি হবে হয়তো আমার কাছে হবে, তাই না? তাই আমি বিষয়টা দেখছি। তাজের কথায় আহিল বুঝতে পারে বিষয়টা আসলেই সত্যি। তার কাছে মেয়েটা হয়তো আনইজি ফিল করবে। আহিল কথাটা মনে মনে ভেবে হালকা হেসে বলে ওঠে, তুমি ঠিকই বলেছ, আমার তো কথাটা মাথাতেই ছিল না। আচ্ছা, তাহলে তুমি মেডিসিন লাগিয়ে দাও, তাড়াতাড়ি করো, না হলে তো ফোসকা পড়ে যাবে। আহিলের কথায় শুধু তাজ হালকা হাসে। আহিলও আর কথা বাড়ায় না। সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মনে মনে বেশ অনুশোচনা হচ্ছে তার। তিথিকে সে বোনের মতোই দেখে, সেই হিসেবে কিছুটা খারাপ লাগছে তার। তিথি দর্শকের মতো বসে বসে এদের সিনেমা দেখছিল এতক্ষণ। আহিল যেতেই তার চোখ মুখ খিচে শক্ত করে তিথির দিকে তাকায়। তিথি ভয়ে চোখ নামিয়ে নেয়। তাজ হাত বাড়িয়ে দেয় তিথির পানে, কর্কশ কণ্ঠে বলে ওঠে, উঠে এসো। তিথির কাঁপা কাঁপা চোখে তাকায় তার পানে। তাজের এই রাগের কারণ সে বুঝে উঠতে পারে না। সে একবার হাতের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে। তাজ তিথিকে উঠতে না দেখে রাগে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, কানে যায় না কথা? ভয়ে তড়িঘড়ি করে হাত রাখে তাজের হাতে। তাজ তা দেখে হাতটা শক্ত করে ধরে। তিথি তাকায় সেদিক পানে। তিথি অবিশ্বাস্য চোখে তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তবে তিথি দাঁড়ানোর পরও তাজ তার হাত ছাড়ে না। কোনো কিছু না বলেই তার হাত ধরে টেনে এক প্রকার নিয়ে যায় তার ঘরে। রুমে ঢুকেই ধড়াম করে দরজাটা লাগিয়ে দেয়। কেঁপে ওঠে তিথি মৃদু। কি হয়েছে হুট করে সে কিছুই বুঝে উঠতে পারছে না। হুট করে তাজ ভাইয়ার রাগের কারণটা কি সেটা ভাবতে থাকে সে। তাজ তিথির দিকে ফিরে অগ্নি চোখে তা দেখে সঙ্গে সঙ্গে ভয়ে চোখ খিচিয়ে সরিয়ে নেয় তিথি। তাজের ফের তার হাত ধরে টেনে বিছানায় নিয়ে গিয়ে বসায়। তিথি সেই আগের ন্যায় চেয়ে আছে। তিথিকে বিছানায় বসিয়ে দিয়ে থমথমে মেজাজে হেঁটে যায় ড্রেসিং টেবিলের কাছে। ড্রয়ার খুলে তার থেকে ফার্স্ট এড বক্স বের করে ড্রয়ারটা ধপ করে লাগিয়ে দেয়। কেঁপে ওঠে তিথি। ভেবে পায় না তাজের এই রাগের কারণ সে। তার চোখ মুখ কালো করে এসে বসে তিথির পানে। বক্স খুলে মলম বের করে সে। তা হাতে একটু নিয়ে তিথির দিকে বাড়িয়ে ঘাড়ের পানে তাকায়। খোলা ঘাট থেকে গলায় সাইডটাও লাল হয়ে আছে। ফর্সা শরীরে যেন এই লাল রংটা ফুটে উঠেছে। দূর থেকেও যেন বোঝা যাবে এটা। তাজ রাগে ফুঁসতে ফুঁসতে তিথির গলায় মলম একটু জোরেই লাগাতে নিলে ব্যথায় কুকিয়ে ওঠে তিথি। তা দেখে থেমে যায় তাজ। ধ্যান ভাঙে তার। সে এবার শান্ত হয়। শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, লাগছে খুব। তিথি কিছু বলে না, শুধু ওপর নিচ মাথা দোলায়। তা দেখে তাজ একটু শান্ত হয়। খারাপ লাগে তার তিথিকে দেখে। মেয়েটা কিছুদিন আগে অসুস্থতা সেরে উঠল, এর মধ্যে আবার এসব। তাজ এবার মায়া চোখে তিথির গলার দিকটায় তাকায়। কিছু সময় চুপ থেকে মুখটা এগিয়ে নিয়ে যায়। তিথি বুঝতে পারে না বিষয়টা, কিন্তু যখন তাজ তার গলার সামনে গিয়ে গলা ঘাড়ে পোড়া জায়গাটায় ঠোঁট গোল করে ফু দিতে থাকে, মুহূর্তে আবেশে চোখ বন্ধ করে নেয় তিথি। পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে যায় তার। তাজ হালকা করে হাত ছোঁয়ায় তাতে। সঙ্গে সঙ্গে এই তিথির শরীরে যেন বিদ্যুৎ বয়ে আনে। তাজ পরম যত্নে ফু দিয়ে মলম দিয়ে দিচ্ছে। তিথির দু চোখ বন্ধ হয়ে আসে, যেন পুরো জগৎটা থেমে গেছে তাজের স্পর্শে।
তার নিঃশ্বাসে গলায় এসে লাগা সেই নরম ফুঁয়ে তিথির বুকের গভীর থেকে এক অজানা কাঁপুনি উঠে আসে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, এক চিলতে শীতলতা ছুঁয়ে যায় তার গলা থেকে ঘাড় অবধি, যেন কেউ মেঘে ভেজা হাত বুলিয়ে দিচ্ছে তার গায়ে। তাজ মলম দেওয়া শেষ করলে তিথির পানে তাকায়। তিথি চোখ বন্ধ করে আছে। তাজের স্পর্শ থেমে যেতে তিথি ধীরে ধীরে চোখ খুলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তাজ এবার কিছুটা রাগ দেখিয়ে বলে ওঠে, লাগছে খুব। চোখ কোথায় নিয়ে ঘুরে বেড়াও শুনি? যে সামনে থেকে মানুষকে দেখতে পাও না, তাকে দেখেও না দেখার ভান করো। আহিল ভাইয়া যখন তোমাকে ছুতে চাচ্ছিল, তখন তাকে বাধা না দিয়ে বসে কেন ছিলে? অন্য পুরুষের ছোঁয়া পেতে খুব ভালো লাগে, তাই না? থমকে যায় তিথি। কি বলছে সব তাজ ভাইয়া? তার উপর যে মানুষটা তাকে আজ অব্দি তুই বলে ডাকেনি, সে তাকে আজ তুই বলে ডাকছে। ভাবতেও তার কেমন লাগছে। এটা কি সে স্বপ্ন দেখছে নাকি বাস্তব ভেবে পাচ্ছে সে? তিথিকে চুপ থাকতে দেখে এবার তাজ রেগে বলে ওঠে, কি হলো? কথা বলছিস না কেন? তোর গায়ে অন্য পরপুরুষের ছোঁয়া। কি হলো? কথা বলছিস না কেন? তোর গায়ে অন্য পুরুষ কেন স্পর্শ করতে যাবে শুনি? তোর ঘাড় যখন পড়ে গেছে, বাড়িতে কি আর কোনো লোক ছিল না? তাদের কাছে কেন যাস না? বসে কেন ছিলে? আমার রুমের পাশেই তো ছিল। তাহলে আমায় কেন বলিস না তুই? আমি ছাড়া তোকে কেন অন্য পুরুষ ছুতে যাবে? উত্তর দে আমায়। তিথি তাজের চোখের পানে অবাক হয়ে তাকিয়ে আছে। এ তার কোন তাজ ভাইয়া? এই তাজ ভাইয়ার সাথে যে সে পরিচিত নয়, তার উপর আজ এইভাবে অধিকার ফলাচ্ছে যেন সে তার বউ হয়। তিথির খারাপ লাগে না, বরং ভালো লাগে। তার বলতে ইচ্ছে করলো, আমায় কেউ স্পর্শ করলে তাতে আপনার কি? আপনি তো ভালোবাসেন না আমায়, তাহলে কেন আপনার এত রাগ হচ্ছে? তিথি কৌতূহল না দমিয়ে রাখতে পেরে বলেই ফেলে, আমায় কেউ স্পর্শ করলে তাকে আপনার কি তাজ ভাইয়া? আপনি তো ভালোবাসেন না আমায়, তাহলে কেন আপনার এত রাগ হচ্ছে? এতে যেন রেগে যায় আরও তাজ। সহ্য হয় না তার এ কথা। নিজের রাগকে দমিয়ে রাখতে না পেরে তিথির গাল চেপে ধরে। তিথি একটুও আওয়াজ করে না, বরং নতুন তাজ ভাইকে সে দেখতে ব্যস্ত। তাজ রাগে কটমট করতে করতে বলে ওঠে, তোকে আমি ভালোবাসি বা না বাসি, তোকে আমি ছাড়া কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না, মানে পারবে না। এটা আমার লাস্ট কথা, মাথায় রাখিস। বলেই তিথিকে এক প্রকার ছুঁড়ে ফেলার মতো করে ধাক্কা মারে। উঠে ধূপধাপ পা ফেলে রুমের দরজা খুলে বেরিয়ে পড়ে। তিথি সোজা হয়ে বসে তাজের যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসে। আর তার খারাপ লাগছে না, বা তার উপর তাজের রাগের ফলনটা তার বিরক্ত কিংবা রাগের কারণ হচ্ছে না, বরং মনে মনে সে খুশি হয়। তিথি তার গালে হাত রাখে। যেখানে তাজের স্পর্শ ছিল সেখানে হাত রেখে তিথি বাঁকা হেসে বলে ওঠে, তার মানে আমায় কেউ স্পর্শ করলে আমার বেটা জেলাস ফিল করে? বাহ, দারুণ তো! আমি তো আমার পথ খুঁজে পেয়েছি জনাব। আপনি নিজেই আপনার দুর্বলতা আমার কাছে তুলে ধরেছেন। এবার দেখুন এই তিথি চৌধুরী কি কি করে। এতদিন আমি আপনার পেছনে পেছনে ভালোবাসি ভালোবাসি বলে ঘুরতাম। বলেই তিথি বাঁকা হাসে। ডাইনিং টেবিলে সকলেই উপস্থিত। এখানে সকলেই ডাইনিং টেবিলে প্লেট সামনে নিয়ে বসে এটা ওটা কথা বলছে। বাড়ির তিন কর্ত্রী সকলের পাতে খাবার বেড়ে দিচ্ছে। সকলকে আজ বিরিয়ানিটাই আগে দিচ্ছে। তিথি একবার তাজের পানে তাকায়, আর চোখে তাজ তুর্যের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে। তিথির পাশেই তারা বসে আছে। সে ঘুম থেকে কেবলই উঠে এসেছে, তাই সে ঝিম মেরে অলস ভঙ্গিতে পা তুলে বসে তিথির কাঁধে মাথা হেলিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। আর বাকিরা এটা ওটা বলে বলে কথা বলছে। সকলের পাতে খাবার বেড়ে দেওয়া শেষ হলে সকলে যে যার মতো করে খেতে শুরু করে। আজমিরা বেগম সব কাজ ফেলে আসে তারার কাছে, তাকে খাইয়ে দিতে শুরু করে। তারাও চুপচাপ খেতে শুরু করে। নেহার বানানো বিরিয়ানিটাই সে খাচ্ছে। যাই হোক, বিরিয়ানিটা বেশ মজা হয়েছে। তারা তো মনে মনে নেহাকে প্রশংসায় ভরিয়ে তোলে। তুর্য সকলের পর খেতে শুরু করে। প্রথম লোকমাটা তুলে মুখে দিতেই টেস্ট দেখেই বুঝে ফেলে এ কার রান্না। তুর্য খেতে খেতে বলে ওঠে, রান্না নিশ্চয়ই তুই করেছিস নেহা, তাই না? তুর্যের কথায় তারা তড়িৎ গতিতে তাকায় তার পানে। নেহা হালকা হেসে উত্তর দেয়, এবারও বুঝতে পেরে গেছিস? তুর্য হালকা হেসে বলে, না চেনার তো কিছু নেই।
তুই ভালো করেই জানিস তোর হাতের বিরিয়ানি আমার কত পছন্দের। তুর্যের কথায় নেহা হালকা হাসে। পাশ থেকে তাহসান বলে ওঠে, শুধু তোর নয় আমাদেরও। জানেন আন্টি, কানাডায় থাকতে নেহা সপ্তাহে 2 দিন আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াতো। আমরা তো কখনো বাহির থেকে বিরিয়ানি কিনেই খাইনি। নেহাকে বললে সেই রেঁধে খাওয়াতো। তবে আমাদের থেকে বেশি পছন্দ তুর্যের। শারমিন বেগমকে ইশারা করে কথাগুলো বলে তাহসান। নেহারা তো প্রশংসা পেয়ে হালকা হাসে। একে একে সকলে তার রান্নার প্রশংসা করতে শুরু করে। তারা মুখে খাবার নিয়ে বসে আছে। এখন আর তার নেহার হাতের বিরিয়ানি মোটেও খেতে ইচ্ছে করছে না। রাগে তার কান্না পাচ্ছে। তুর্য খেতেই বুঝে গেছে এটা কার রান্না। তার উপর নেহাকে নিয়ে এত প্রশংসা, আবার নেহা নাকি তাকে রান্না করেও খাওয়ায়। তো ভাবতেই তার রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগী চোখে একবার নেহার পানে তাকায় সে। ইচ্ছে করছে এই মেয়েটাকে তার মেরে ফেলতে, আর সহ্য হচ্ছে না তাকে। রাগে তার শরীর হাত পা রীতিমতো কাঁপছে। আজমিরা বেগম তারার মুখের খাবার শেষ না করতে দেখে বলে ওঠে, কিরে, মুখের খাবারটা শেষ কর, কখন থেকে ওটা নিয়ে বসে আছিস? আজমিরা বেগমের কথায় তারা থমথমে মেজাজে বলে ওঠে, আমি বিরিয়ানি খাবো না, আমার ভাত খাইয়ে দাও। তারার কথায় সকলেই তাকায় তার পানে। পাশ থেকে শারমিন বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, বিরিয়ানি খাবি না কেন? তোর না বিরিয়ানি খুব পছন্দের? শারমিন বেগমের কথায় তারা কিছু বলার আগে পাশ থেকে নেহা মলিন মুখে বলে ওঠে, আমার রান্না তোমার পছন্দ হয়নি তারা? নেহার কথায় তারা নেহার পানে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে ওঠে, তা কেন হবে নেহা আপু, আমার পেট ব্যথা তাই বিরিয়ানি খাবো না। এটা খেলে গ্যাস হতে পারে, তাই ভাত খাবো আমি। তবে মনে মনে বলি আরেক কথা, না ভালো হয়নি। তোর রান্না পৃথিবীর সবচেয়ে বিশ্রী রান্না হয়েছে এটা। ওয়াক থু। তারার কথায় নেহা ছোট্ট করে ও বলল শুধু। তুর্য এক নজর তাকায় তারার পানে। আজমিরা বেগম ও বড়রা তাকে আর এ নিয়ে প্রশ্ন করে না, কারণ তারা সকলেই তারার শরীর নিয়ে বেশ সেন্সিটিভ, তাই এ নিয়ে আর কেউ কথা বাড়ায়নি। আজমিরা বেগম বিরিয়ানি রেখে তার জন্য ভাত মাখায় মুরগির মাংস দিয়ে। তারপর তাকে খাওয়াতে শুরু করে। সকলেই খেতে ব্যস্ত, যে যার মতো করে খেয়ে যাচ্ছে। তারা তুর্যের পানে তাকিয়ে আছে রাগী চোখে। তবে তার কোনো কিছু তুর্যের চোখে পড়েনি। সে তো মন দিয়ে বিরিয়ানি খাচ্ছে। একবার খেয়ে সে দ্বিতীয়বার নিয়েছে। তারা ঠোঁট উল্টে বসে বসে খাচ্ছে। তার বড্ড অভিমান হচ্ছে, বড্ড বেশি। কয়েক নলা খেয়েও পানি খেয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আমি আর খাবো না, আমার ঘুম পেয়েছে, গেলাম। বলেই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে চলে যায়। পেছনে সকলেই অবাক চোখে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। হলো কি মেয়েটার? হুট করে কাউকে কিছু বলার সুযোগটুকু দেয়নি এই মেয়ে। তুর্য ভ্রু কুচকে একবার তাকায় সেদিক পানে। হুট করে হলো কি, নাকি সত্যি ঘুম পেয়েছে তার? ভাবতে থাকে তুর্য। সকলে কিছু সময় থম মেরে বসে থেকে ফের খাওয়ায় মনোযোগ দেয়। তুর্যও ভেবে নেয় হয়তো সত্যি ঘুম পেয়েছে। টেবিলে আসার পর থেকে দেখেছে চোখ বন্ধ করে ঝিমোচ্ছিল এই মেয়ে, তাই সে আর এই নিয়ে মাথা ঘাটায় না। অন্যদিকে রুমে ঢুকে দরজাটা ধপ করে বন্ধ করে দেয় তারা। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। দম আটকানো এক ধরনের ক্রোধ গলার কাছে এসে জমে আছে। কপালের শিরাগুলো টনটন করছে। মুখটা রাগে লাল হয়ে উঠছে। তার চোখ দুটো জ্বলছে রাগে, কান্নায় নয়। পুরো শরীর কাঁপছে। হাত মুঠো করে চেপে রেখেছে নিজেই নিজের রাগ সামলাতে। বিছানায় বসে এক ঝটকায় বালিশটা কোলে টেনে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে, যেন সেটাকে আঘাত করে রাগ ঝাড়তে চায়। ঠোঁট কামড়ে ধরে, চোখ দুটো বন্ধ করে নেয় কিছুক্ষণ। চোখ খুললে ঝরে পড়বে না কান্না, ঝরে পড়বে আগুন। এতক্ষণ ধরে যা সহ্য করেছে এখন আর একটুও ধরে রাখা যাচ্ছে না। বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে এক্ষুনি চিৎকার করে কেঁদে ফেলবে, অথচ কান্নাও আসছে না। আসছে কেবল রাগ, হাহাকার, অভিমান আর জ্বালা। সে রাগে ভেতরে ভেতরে নিজেই নিজেকে ছিঁড়ে ফেলছে। মনে হচ্ছে এই মুহূর্তে যদি কিছু ভাঙতে পারত, ছিঁড়ে ফেলতে পারত, তাহলে বোধহয় একটু শান্তি পেত, কিন্তু পারছে না। তারা কিছু সময় ভাবেই বসা থেকে উঠে রাগে বলে ওঠে, কাল আমিও রান্না করব বিরিয়ানি, আর দেখে নিস বিদেশি ডাইনি তোর থেকে ভালো রান্না করব, আর আমার রান্না খেয়ে
তোর রান্নার থেকে বেশি প্রশংসা করবে, দেখে নিস। বলেই রাগে ফুঁসতে থাকে তারা। কিন্তু কথা হলো রান্নাটা কি করে করবে সে? যে মেয়ে কোনোদিনও চুলা জ্বালিয়েছে কিনা সন্দেহ, সে মেয়ে করবে বিরিয়ানি রান্না। এটা তার পরিবারের কাছে একটা জোকস ছাড়া আর কিছু মনে হবে না। তবুও সে কম কিসে, একবার যখন বলেছে সে করবে মানে করবেই। তারা আশেপাশে ফোন দেখতে থাকে। বিছানা হাতড়ে ফোন খুঁজে বের করে, তার ফোন হাতে নিয়ে বলে ওঠে, ফোন থাকতে প্রবলেম কি? আজকাল তো সব নেট থেকেই শিখে নেওয়া যায়। প্রয়োজন পড়লে আজ সারা রাত বসে বসে আমি বিরিয়ানি বানানো দেখব, তাও কাল আমি রান্না করব। বলেই তারা এক প্রকার জেদ ধরে বিছানায় গিয়ে বসে পড়ে। বেডের সাথে হেলান দিয়ে ইউটিউবে গিয়ে বিরিয়ানি বানানোর রেসিপি লিখে সার্চ দিয়ে তার ভিডিও দেখতে থাকে খুব মনোযোগ দিয়ে। আজ সারা রাত সে এটা বসে বসে শিখবে বলে পণ করে রাখে। রাতের আধার ভাঙতে ভাঙতে পূর্ব আকাশে হালকা কমলা আভা ফুটে উঠছে। পাখিরা ঘুম ভেঙে ডানায় ডানায় নতুন দিনের খবর নিয়ে উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভেজা ঘাসের গন্ধ আর দূর থেকে ভেসে আসা আজানের সুর সব মিলে এক অনবদ্য প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। অন্ধকারের চাদর আস্তে আস্তে সরে যাচ্ছে। সূর্যের নরম আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতাগুলোকে। এক নতুন সকাল, যেন সব কিছু আবার শুরু করার সুযোগ। তারা সারা রাত ঘুমায়নি, এখনও সে সজাগ রয়েছে। আজান পড়তেই সে নামাজ আদায় করে নিয়েছে ফজরের। নামাজ আদায় করে ফের বিরিয়ানির রেসিপি সে দেখতে বসেছে। সারা রাত বসে যে সে কয়বার এই একই রেসিপি দেখেছে তার হিসেব নেই। পুরো রাত জেগে শুয়ে বসে যেভাবে পেরেছে সে সেভাবেই দেখেছে। এক প্রকার তার জেদ তাকে সারা রাত সজাগ করে রেখেছে। আজ সে বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো খাওয়াবেই তার তুর্য ভাইকে। এক প্রকার যেন সে পণ করে নিয়েছে সে। বেলা 11টা। খানবাড়ির 3 করতে গিয়েছে রান্নাঘরে রান্না করতে। আজ সকলে দুপুরে চলে আসবে বাড়িতে, কাজ আছে তাদের। আর তো মাত্র 1 সপ্তাহ, তারপরই তো বিয়ে। ডেকোরেশন কেনাকাটা এখনও কোনো কিছুই করা হয়নি তাদের। আজ থেকেই সব কিছু শুরু করা হবে, তাই বিয়ে শেষ না হওয়া অবধি বাড়ির সকল পুরুষ 3টা থেকে বাড়িতে উপস্থিত থাকবে। তারা একেবারে ফ্রেশ হয়ে নিচে নেমেছে। ড্রয়িং রুমে এখন কেউ নেই, হয়তো এখনও ঘুমাচ্ছে তারা। মেঘা আর লাবণ্য কলেজে চলে গেছে, তাদের সামনে পরীক্ষা, তাই মিস দেওয়া যাবে না একদমই। আকাশ, তাহসান, আহিল, ফারদিন, জয় চলে গেছে বাইরে ঘুরতে। ছেলে মানুষ বাসায় বেশি সময় থাকা যায় না, তাদের দম বন্ধ লাগে বাইরে না বের হতে পারলে। তাই তারা চলে গেছে ঢাকার শহর ঘুরতে। আর বাকিরা পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারা নিচে নামতেই 3 মাকে দেখে দৌড়ে সেখানটায় যায়। রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আজ আমি রান্না করব বম্মা, বিরিয়ানি রান্না করব, আমাকে সব বের করে দাও। তারার কথায় যেন 3 জন আকাশ থেকে পড়ল। কি বলে এ মেয়ে, এ নাকি রান্না করবে? ভুল শুনছে নাকি? 3 জন 3 জনের দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। তারা এমন একজন আর একজনের দিকে তাকাতে দেখে বলে ওঠে, কি হলো? এভাবে নিজেদের মাঝে তাকিয়ে কি দেখছো? কি বলেছিস শোনোনি? আমার সব জিনিস বের করে দাও। তারার কথায় তাদের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। যে মেয়ে ভাত মুখে তুলে না দিলে খেতে পারে না, সে করবে বিরিয়ানি রান্না। এ যেন মনে হচ্ছে তেল জলে না মেশার কাহিনী। আজমিরা বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, তো তো তুই রান্না করবি, তাও আবার বিরিয়ানি? আজমিরা বেগমের কথায় তারা ভ্রুকুচকে বলে ওঠে, হ্যাঁ, কেন? তোমাদের কোনো সমস্যা আছে? তারার কথা শুনে শারমিন বেগম তড়িঘড়ি করে বলে ওঠে, এ বাবা, তা নয়, মেজো সেটা বলতে চায়নি। ও বলতে চাইছে হয়তো তুই কখনো তো কিছু রান্না করিসনি, বিরিয়ানি কিভাবে রান্না করবি সেটা আর কি। তারা শারমিন বেগমের কথা শুনে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, আমি পারবো। কাল সারা রাত বসে বসে আমি বিরিয়ানি রান্না শিখেছি। তুমি শুধু আমায় সব গুছিয়ে দাও, আমি করে নিব। তারার কথায় শারমিন বেগম ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমি না হয় রান্না করে দিচ্ছি তোকে। শারমিন বেগমের কথায় তারা থমথমে মেজাজে বলে ওঠে, না মানে না, বিরিয়ানি আমিই রান্না করব। তোমরা কি আমার সব গুছিয়ে দেবে নাকি আমি সব করব, কোনটা? প্রিয়ন্তী বেগম মেয়ের পানে হাঁ করে তাকিয়ে আছে। তার মেয়ে পাগল টাগল হলো নাকি ভেবে পাচ্ছে না।
হুট করে এমন রান্না করার জন্য পাগল কেন হয়েছে এই মেয়ে? তারা এক প্রকার জেদ ধরে বসেছে। প্রিয়ন্তী বেগম এবার রেগে গিয়ে বলে ওঠে, জেদ ধরো না তারা, তুমি কখনো রান্না করনি। বাড়ির এতগুলো মানুষ খেতে না পারলে তখন কি হবে? প্রিয়ন্তী বেগমের কথায় তারা ক্ষিপ্ত হয়ে রাগে বলে ওঠে, তোমরা কি আমায় রান্না করতে দেবে নাকি আমি বাবাকে ফোন করে বলবো সবটা? তখন দেখবে কি করে। থেমে যায় প্রিয়ন্তী বেগম। তারা এখন ফোন করলে দেখা যাবে ইমরান খান তাকে 1000টা গালমন্দ করবে। মেয়ে বলতে অজ্ঞান ইমরান খান, তা তিনি ভালো করেই জানেন। যদি শোনে তার মেয়ে কোনো কিছু করতে চেয়েছে আর সেটা সে করতে দেয়নি, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে প্রিয়ন্তী বেগম মেয়ের উপর ক্ষিপ্ত। মেয়েটা বড্ড জেদি, যা বলবে তাই করবে। মানুষ করতে পারেনি মেয়েকে। তিনি শারমিন বেগমের দিকে তাকিয়ে থমথমে মেজাজে বলে ওঠে, ও যা করতে চায় করতে দাও ওকে। এরপর ওই খাবার যদি কেউ খেতে না পারে তাহলে বাপ মেয়েকে ঠেসে খাওয়ানো হবে। বলেই ধূপধাপ পা ফেলে সেখান থেকে এক প্রকার রেগে চলে যায় তিনি। শারমিন বেগম আজমিরা বেগম অসহায় মুখ করে তাকায়। আজমিরা বেগম অসহায় কণ্ঠে বলে ওঠে, আরেকবার ভেবে দেখ মা, তুই পারবি না। আরেকবার ভেবে দেখ মা, তুই পারবি না। আমরা না হয় রান্নাটা করে দিই, কাজ হয় না তাতে একই রকমের। না মানে না, আমিই রান্না করব। হতাশার নিঃশ্বাস ফেলে দুজনে। শারমিন বেগম আজমিরা বেগমকে ইশারা করে বলে, যা বলছে তা করে দে। আজমিরা বেগম আর কথা না বলে মাথা নাড়িয়ে চলে যায় ফ্রিজের কাছে। সব কিছু নামিয়ে সুন্দর করে রেডি করে দেয় তাকে। আজমিরা বেগম তারার কাছে এসে বলে ওঠে, সব রেডি করে দিয়েছি, যা এবার। আজমিরা বেগমের কথায় তারা খুশিতে গদগদ হয়ে সেদিকে যায়। শারমিন বেগম ও আজমিরা বেগম দাঁড়িয়ে পেছনে। তারা এখানে দাঁড়িয়ে থেকে সবটা দেখবে। তারাকে একা ছাড়া ঠিক হবে না। এরপর এর কিছু হলে তুর্য তাকে ছাড়বে না। তারা পেছন ফিরে আজমিরা বেগম ও শারমিন বেগমকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, তোমরা এখানে কি করছো? তারার কথায় শারমিন বেগম ও আজমিরা বেগম থতমত খেয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, আমরাই তো এখানে দাঁড়িয়ে আছি যাতে তোর কোনো সাহায্য লাগে কিনা তার জন্য। কি বলিস মেজো? শারমিন বেগমের কথায় আজমিরা বেগমও তালে তাল মিলিয়ে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। তা দেখে তারা কড়া গলায় বলে ওঠে, তার কোনো প্রয়োজন নেই, আমি পারবো সব করতে, তোমরা যাও। তারার কথায় আজমিরা বেগম জোরপূর্বক হেসে বলে ওঠে, আমরা থাকি না, তুই তোর মতো না হয় রান্না কর। তারা আজমিরা বেগমের কথা শুনে তেতে বলে ওঠে, তোমরা যাবে এখান থেকে? চোখ খিচে বন্ধ করে নেয় দুজন। তারা রাগে ফুঁসছে। তা দেখে তারা আর কথা বাড়ায় না। অসহায় মুখ করে তারার দিকে তাকিয়ে যেতে থাকে এক পা করে, যেন তারা যেতে চাইছে না। তাদের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তারা। দুজনেই মুখ অসহায় করে সেখান থেকে চলে যায়। দুজন চলে যেতেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আর সময় নষ্ট না করে ফোন বের করে বিরিয়ানির রেসিপি করে রাখে চুলার পাশে দেওয়ালের সাথে হেলান দিয়ে। তারপর গ্যাস অন করতেই আগুন ধরে ওঠে চুলায়। ভয়ে ছিটকে সরে আসে কিছুটা। চারপাশে তাকায় সে। এখনই কেউ দেখলে মান সম্মান থাকতো না তার। বড় গলা করে তো বলেছিল সব করে নিতে পারবে। গ্যাস অন করতেই তার এই অবস্থা। তারা বুকে থুথু দিয়ে এগিয়ে যায় চুলার কাছে। কড়াই ধরে বসায় চুলার ওপরে। ভিডিওতে দেখানো অনুযায়ী তেল ঢালে তাতে। তেল গরম হতেই পেঁয়াজ বাটা দিতে গিয়ে তেল ছিটে আসে তার হাতে। সাথে সাথেই মৃদু চিৎকার দিয়ে ওঠে সে। অনেকটা ছিটে এসেছে তার হাতে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ছিটে আসা জায়গায় হাত দিয়ে ডলতে থাকে আর ফু দিতে থাকে। ওদিকে ধোয়া উঠছে কড়াইতে। তারা হাত ছেড়ে তড়িঘড়ি করে সেখানে যায়। খুব সাবধানে দূর থেকে মশলা দেয়। এবার এক এক করে ভিডিও অনুযায়ী করতে থাকে খুব সুন্দরভাবে। প্রথমে একটু ভয় লাগলেও এখন তার সহজ হয়ে এসেছে, ভয় লাগছে না। এখন তারা এবার কোমর বেঁধে নেমেছে রান্না করতে। ওপর থেকে শারমিন বেগম ও আজমিরা বেগম পিলারের আড়াল থেকে বেরিয়ে সেখানে তাকায়। মেয়েকে এভাবে আধঘাট বেঁধে পরিপাটি করে রান্না করতে দেখে শারমিন বেগমের ঠোঁটের কোণে হাসি ফোটে। পাশ থেকে আজমিরা বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, মেয়ে তো ভালোই রান্না করছে বুবু। আজমিরা বেগমের কথায় শারমিন বেগম কিছু বলে না, শুধু হালকা হাসে। আমরা শুধু টেনশন করছিলাম।
আজমিরা বেগম ফের বলে ওঠে, চল এখান থেকে চলে যাই, ও রান্না করুক। শারমিন বেগমের কথায় আজমিরা বেগম আর কথা বাড়ায় না, সায়জা নিয়ে হাঁটা দেয়। তারা নিজের মতো করে রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর 2টা, রান্না বান্না সবে শেষ হয়েছে, হাতে গোনা 40 মিনিট হবে। রান্নাঘর থেকে সবেমাত্র তারা বের হচ্ছিল তার ক্লান্ত শরীর নিয়ে। এমন সময় মেঘা আর লাবণ্য ভার্সিটি থেকে ফিরে বাসায় প্রবেশ করেছে। তারা সেদিক পানে তাকাতেই তার চোখ আটকে যায় মেঘাতে। মেঘা আজ গ্রিন কালারের বেশ সুন্দর পাকিস্তানি একটা ড্রেস পরেছে। তার মাঝে সাদা পাথরের গাঢ় কাজ করা রয়েছে, যা দূর থেকে পুরো চিকচিক করছে হীরের মতো। মেঘার শরীরে অসম্ভব মানিয়েছে সেটা। তারা মেঘার সামনে গিয়ে গদগদ হয়ে বলে ওঠে, ওয়াও মেঘা আপু, এত সুন্দর একটা ড্রেস কবে কিনলে তুমি? মেঘা তারাকে হুট করে তার সামনে আসতে দেখে থতমত খেয়ে যায়। এরপর যখন তারা এ কথা বলে তখন বিষয়টা বুঝতে পেরে হালকা হেসে বলে ওঠে, এটা তো ভাইয়া আমার জন্য কানাডা থেকে ফেরার সময় এনেছিল। মেঘার কথায় মুহূর্তে মন খারাপ হয়ে যায় তার। সে তো ভুলেই গিয়েছিল তুর্য ভাই কানাডা থেকে ফেরবার সময় সবার জন্য কিছু না কিছু আনলেও তার জন্য আনেনি, সকলের জন্য এনেছে। তার জন্য কি ছোট্ট কিছু কি নিয়ে আসা যেত না? তারাকে চুপ করে যেতে দেখে মেঘা বলে ওঠে, কিরে চুপ হয়ে গেলি যে? মেঘার কথা শুনে ধ্যান ভাঙে তারার। মনের কষ্টটা চাপা দিয়ে মিথ্যা হাসি দিয়ে বলে ওঠে, এমনি ড্রেসটা কিন্তু খুব সুন্দর, তোমায় অনেক মানিয়েছে। হ্যাঁ, আজ ভার্সিটির সকলে বেশ প্রশংসা করেছে ড্রেসটাকে নিয়ে। তা তুই কেন তুর্য ভাইয়ার আনা ড্রেসগুলো পরছিস না? একদিনও তো দেখালি না সেগুলো। অবাক হয় তারা। সে দেখাবে কি? তাকে কি কোনো কিছু দেওয়া হয়েছে নাকি? তুর্য ভাই তো তার জন্য কিছুই আনেনি। তারা মুখ মলিন করে বলে ওঠে, তুর্য ভাই তো আমাকে কিছু দেয়নি। অবাক হয় লাবণ্য। মেঘা কি বলে এই মেয়ে? দেয়নি মানে? তার জন্য তো 1 লাগেজ তুর্য ভাই গিফট এনেছে। তাহলে? মেঘা তার শুনে অবাক কণ্ঠে বলে ওঠে, দেইনি মানে? তুর্য ভাইয়া তোর জন্য 1 লাগেজ গিফট এনেছে, আমরা তো দেখলাম। মেঘার কথায় তড়িৎ গতিতে তাকায় তারা। তুর্য ভাই তার জন্য 1 লাগেজ গিফট এনেছে, তাহলে কোথায় সেগুলো? তাকে তো দেওয়া হয়নি। তারা মিহি কণ্ঠে বলে ওঠে, কোথায়? আমাকে তো দেওয়া হয়নি। তারার কথায় অবাক দুজনে। গিফট দেওয়া হয়নি মানে? মেঘা ভাবতে থাকে। লাবণ্য কিছু সময় ভাবতে নিলে হুট করেই তার গিফটের কথা মনে পড়তেই মেঘাকে বলে ওঠে, এই ভাইয়া, যখন সবার লাগেজ তোকে নিয়ে যেতে বলছিল, তখন যখন আমরা নিয়ে গেছিলাম সবার লাগেজ নিয়ে যাওয়ার পর তারার গিফটের লাগেজটা তুই নিয়ে গেছিলি, পরে দেবার জন্য সেটা দিয়েছিলি তারাকে। লাবণ্যর কথা শুনে মেঘা ব্রকুচকে মনে করার মতো করে ভাবতে থাকে। হুট করে তার মাথায় আসতেই সে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, ও শিট, আমার তো মনেই নেই সেই কথা। গিফট যে তারাকে দেবে বলে নিয়ে গিয়েছিলাম আর দেওয়াই হয়নি ওকে। সরি তারা, আমি ভুলেই গিয়েছিলাম। আয় আমার সাথে, লাগেজটা আমার ঘরেই আছে। তারা মনে মনে ভাবে, এটা কোনো কথা? তুর্য ভাই এসেছে 3 মাসের ওপরে হলো, আর এখন অবধি নাকি তার গিফট তাকে দেওয়া হয়নি। তারা মুখ ভোঁতা করে বলে ওঠে, মনে থাকবে কি করে? আমি কি এই বাড়িতে থাকি নাকি? আমি তো এই বাড়ির বাইরে থাকি। মেঘা বুঝতে পারে তার ছোট বোনটা যে রাগ করেছে। রাগ করারই কথা, তার জায়গায় সে থাকলে একই কাজ সেও করত। মেঘা অনুশোচনার স্বরে বলে ওঠে, নিয়ে যা। সরি বনু, আমার সত্যি মনে ছিল না। জানিসই তো সামনে পরীক্ষার কত চাপ, ফেল করলেও উপায় নেই, ভাইয়া মেরে ফেলবে আমায়। সরি বোন, আমার লক্ষ্মী বোন বলেই আদর করতে থাকি। তারা সব শুনে মুখ ফুলিয়ে বলে ওঠে, হয়েছে, আর মাফ চাইতে হবে না। বুঝতে পেরেছি
এবার আমার গিফট দাও তাড়াতাড়ি। তারার কথায় মেঘা হাসে। কাজ হয়েছে, রাগ ভেঙেছে এই মেয়ের। মেঘা হালকা হেসে তারার গাল টেনে বলে ওঠে, আমার লক্ষ্মী বোন